আমাদেরকে কিছু কথা বুঝতে হবে। আমি একজন পশ্চিম বাংলার নাগরিক, আমারও একটা ভোটের অধিকার আছে, আমারও একটা পছন্দ করার অধিকার আছে, আমারও একটা কাউকে সাপোর্ট করার অধিকার আছে, আছে না নাই? সবার যেমন আছে আমারও আছে। তাহলে আজকে আমি এই সংযুক্ত এই মঞ্চে দাঁড়িয়ে আমি কেন আপনাদেরকে বক্তব্য এসেছি সেটা প্রথম একটু জানা দরকার। আমি ভারতীয়, আমি পশ্চিম বাংলার নাগরিক, আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার দেশবাসীকে ভালোবাসি। হতে পারে সে হিন্দু, হতে পারে সে দলিত, হতে পারে সে সাঁওতাল, হতে পারে সে বাগদি, সে যে কোনো ধর্মের হতে পারে, আমার দেশবাসী সে। আমার দেশবাসীকে ভালোবাসা দেশবাসী হিসাবে এটা আমার নৈতিক কর্তব্য ও দায়িত্ব। পাশাপাশি আজকে আমরা দেখতে চলেছি দীর্ঘ 7 বছর ধরে কেন্দ্রে একটা সরকার রাজত্ব চলছে, যে সরকার ওয়াদা করেছিল হার সাল মে 2 করোড় নকরি দেंगे, প্রতি বছরে 2 কোটি করে চাকরি দেব। 2 কোটি করে চাকরি দিয়া তো দূরের কথা, দুটো চাকরিও দেয়নি, উপরন্ত 7 বছরে কম বেশি 20 কোটি মানুষের চাকরিকে তিনি কিনে নিয়েছে। বলেছিল अगर हमारे सरकार होंगे तो बाहर से जितना काला धन है सब वापस लेके आएंगे, सबके खाते में ऐसा ही 15 लाख रुपया आ जाएंगे। বাইরে থেকে কালো টাকা ফিরিয়ে আনবো, প্রত্যেকের খাতায় 15 লক্ষ করে টাকা এমনি এমনি যাবে। কেউ কি 15 লাখ পেয়েছে? কোন হিন্দু, দলিত, আদিবাসী, মুসলিম, সাঁওতাল, ভারতীয়রা কেউ পেয়েছে? क्यों पाईने? किसी ने पूछा 5 साल की बात, जब अभी तक तो 15 लाख नहीं आए, तो बोला अरे चुनाव के लिए ऐसा बोलना पड़ता है, एक जुमला था। आज के तारा তেলের দাম কমাবে বলেছিল, কিন্তু তেলের দাম এত বেড়েছে কোনোদিন আমার ভারতের ইতিহাসে এত তেলের দাম হয়নি। তারা বলেছিল গ্যাসের দাম কমাবো, গ্যাসের দাম এত বেড়েছে ভারতের ইতিহাসে কখনো এত দাম বাড়েনি। যদি কারো মনে হয় যে আপনি পীর ঘরের ছেলে তেল গ্যাস করছেন কেন, আরে তেল আমাকেও কিনতে হয়, গ্যাস আমাকেও কিনতে হয়, তাই আমারও কাটের পয়সা যায়। তাই যারা আমার দেশের এভাবে জিনিসপত্র দাম বাড়িয়ে গরিব মারার প্ল্যান করছে, তাদের বিরুদ্ধে লড়াই করাটা আমার এটা দায়িত্ব একজন দেশের নাগরিক হিসাবে। অতএব আমার কণ্ঠকে যারা রোধ করতে চাইছে, তারা চায় না বিজেপির বিরুদ্ধে আমি বলি, এটা তাদের পরিকল্পনা, একটা নাটক, ঠিক না বেঠিক? এইভাবে কেন্দ্রের সরকার আসার পরে উত্তরপ্রদেশ থেকে শুরু করে, কাশ্মীর থেকে শুরু করে, হরিয়ানা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে, সে পূজা হোক, আশিফা হোক, প্রিয়ঙ্কা রেড্ডি হোক, এইভাবে বাচ্চা বাচ্চা মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে, তাদেরকে রেপ করা হচ্ছে। উত্তরপ্রদেশে একটা 8 বছরের বাচ্চা মেয়ে, পূজা বলে নাম, ছোট্ট ফুলের মতো কুড়ি একটা ফুটেছে, বোনটাকে রেপ করলো। সে থানায় গেল ইনসাফের জন্য। তার বাবা, পূজার বাবাকে প্রশাসন তুলে নিয়ে যে থানায় এত মারা মারলো, 2 দিন পরে পূজার বাবা মারা গেল, কিন্তু পূজাকে যারা রেপ করলো তারা শাস্তি পেল না। এইভাবে পুরো দেশে একটা বিভাজন তৈরি করে দিল। মানুষ একটা আতঙ্কে বসবাস করতে লাগলো, মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয়ে গেল। আর দেশের একটার পর একটা সম্পদকে বিক্রি করছে। আজকে বলুন, আমার দেশের এয়ার ইন্ডিয়া বিক্রি হয়ে গেল। এয়ার ইন্ডিয়াতে 1,22,000 কম বেশি চাকরি করে, তার মধ্যে মাত্র 2,000 মুসলিম, 1,20,000 হিন্দু ভাইদের চাকরি চলে গেল এই বিজেপি সরকার আসার পরে। বাংলায় আসলে আমার বাংলার সম্পত্তি বিক্রি করে দেবে। এই বিজেপিকে বাংলায় আসা থেকে আমাদের রুকা দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলবেন।
সেই বিজেপিকে রুখবো আমরা, সেই চেষ্টাই যখন আমরা নেমেছি, তাহলে আমাকে ঘরে টিএমসি রুখছে কেন? কই বিজেপির কেউ প্রোগ্রাম করতে এলে তো রোকে না, বিজেপির কেউ কোথায় কিছু করতে গেলে তো রোকে না, বারবার আমাদেরকে রুকা হচ্ছে কেন? আজ আইএসএফ তৈরি করেছি আমি কেন? আমি জঙ্গল মহলে ওই সকল আদিবাসীগুলোকে বাঁচাতে চাইছি যাদেরকে মিথ্যা মাওবাদী বলে জেলে ভরছে, তাদেরকে বাঁচাবো বলে আইএসএফ দল তৈরি করেছি। আমি আইএসএফ দল তৈরি করেছি নাগরিকত্বের নামে। মতুয়াদের ঘরে কারা কারা বাংলাদেশ থেকে এসেছে এদেরকে ধরার একটা পরিকল্পনা করছে। ওই বাংলাদেশ থেকে আসা গরিব হিন্দুগুলো মতুয়াগুলোকে বাঁচাবো বলেই তো আমি আইএসএফ দল তৈরি করেছি। আমি আইএসএফ দল তৈরি করেছি। আজকে আমার পশ্চিম বাংলায় হাজার হাজার গরিব বোন আছে যারা ধর্মে হয়তো হিন্দু হতে পারে, কিন্তু আমার বাংলার বেটি তারা পয়সার অভাবের জন্য তারা আজকে আত্মহত্যা করছে, অথচ দেওবন্দির লক্ষ লক্ষ কোটি টাকা এই নেতারা চুরি করে খাচ্ছে। এজন্য দল তৈরি করেছি ওই দেওবন্দ সম্পত্তিকে কেড়ে নিয়ে গরিব হিন্দুদের ফিরিয়ে দেবো বলে দল তৈরি করেছি। আমি মুসলমান, আমার অধিকার নেই একটা হিন্দুকে ভালোবাসার। আমি মুসলমান, আমার অধিকার নেই একটা হিন্দু মাকে বাঁচাবার। আমার দেশ আমাকে অধিকার দিয়েছে। আমি মুসলমান, কিন্তু আমি তো মানুষ। একটা মানুষের কষ্ট যেমন হয়, আমার কষ্ট হলে যেমন হয়, একটা মানুষেরও কষ্ট তো তেমনই হয়। কিন্তু আজ দুঃখের বিষয়, কিছু অবুঝ ছেলেকে, বেশিরভাগটা মুসলমান, বলতে লজ্জাও লাগছে, পেটে বিদ্যা নেই, মদ দিয়ে দিয়েছে, 500 টাকা দিয়ে দিয়েছে, আব্বাস সিদ্দিকী এলে মিটিংটা একটু হই হই করে দিবি, মঈনুদ্দিন ঢুকলে একটু হই হই করে দিবি, যাতে মঈনুদ্দিন আসল। মঈনুদ্দিনকে আমরা আমাদের সময় যেভাবে নিজেদের স্বার্থে ইউজ করেছিলাম, আজকে তো মঈনুদ্দিন দেখছি এক বড় মারপিট করছে না। ও তো পুরো পরিবর্তন হয়ে যাচ্ছে, ও তো ঠান্ডা হয়ে যাচ্ছে। অতকে বারবার ডিস্টার্ব করলেই মাথা গরম করবে, মাথা গরম করলেই ঝগড়া করবে। তখনই আমরা বলবো দেখেছো মঈনুদ্দিন মারপিট করছে। কিন্তু আমি মঈনুদ্দিন তাকে বলেছি আমার হাতে হাত দিয়ে শপথ করো, এক গালে চড় মারলে আর এক গাল পেতে দাও, জার্সি ছিঁড়ে ফেলো, গোল না দিয়ে তুমি থামবে না। তোমার পিছনে কে ধরেছে ও দেখতে যেওনি এখন ঘুরিয়ে, তোমাকে এখন গোল করা তোমার লক্ষ্যকে জিততে হবে। অতএব জিতা যখন লক্ষ্য, কে পা ধরছে কে জার্সি ধরছে ওসব দেখতে যেওনি, আগে যেত, তারপরে প্রশাসন বন্ধু দিয়ে ব্যবস্থা করে দেবো। কথা বুঝছেন না বোঝেন না? আমি বলেছি তুমি যদি আমার কথা মানো তোমাকে আমি সুযোগ দেবো পরিবর্তন হবার। কেন? মানুষ মাত্র ভুল হয়, আর ভুল তো তোমার নয়। তুমি তো সেনাশিসের জন্য করেছো, তুমি তো দলের জন্য করেছো, আর দলই তোমার বাচ্চাকে পরীক্ষা দিতে যায়নি। দলই তোমার বাচ্চাকে চেয়েছে যেন শিক্ষিত না হয়। শিক্ষিত হয়ে গেলে তাহলে তো বুধের মতো আমার হয়ে কাজ করবে না, তো কলম ধরে বলবে চাকরি চাই। এরা আপনাদের ঘরে ভাতা দেবে, ভিক্ষা দেবে, ঘর দেবে। আমার আদিবাসী ভাই যদি কেউ থাকেন শোনেন, দলিত ভাই থাকেন শোনেন, গরিব হিন্দু ভাই থাকেন শোনেন, এরা আপনাদের সব দেবে, খাতা পেন দেবে না, শিক্ষা দেবে না। কেন? শিক্ষা দিলেই এই চোরেদের অঙ্ক তো আপনারা করতে শুরু করে দেবেন। কিন্তু যতক্ষণ না আপনি শিক্ষা পাবেন ততক্ষণ আপনার কোনো দাম নাই, আর যতক্ষণ না আপনি চাকরি পাবেন ততক্ষণ জানবেন উন্নয়ন বলে কিছু নাই। কিন্তু আমার একটা কথা, তাহলে বিজেপি সম্বন্ধে আমাদের বুঝতে কারো বাকি রইল? তাহলে পশ্চিম বাংলার কোনো হিন্দু মনে হয় বিজেপিকে চাই?
পশ্চিম বাংলার কোনো আদিবাসী মনে হয় বিজেপিকে চায়, পশ্চিম বাংলার কোনো দলিত মনে হয় বিজেপিকে চায়, পশ্চিম বাংলার কোনো মুসলমান মনে হয় বিজেপিকে চায়। তারপরও বিজেপিকে মানুষ গিলল কেন? 18টা সিট পেল কি করে? খুব বুঝতে হবে বাপ, ভাইয়েরা, দাদারা, দিদিরা, কাকা কাকিমারা, বোঝেন আমি বাংলারই সন্তান। এ বাংলা আমার, আমাদের, আপনার। এ বাংলা আমার, আমাদের পশ্চিম বাংলা। এ বাংলায় কোনো পূজার রেপ হোক এটা আমরা চাই না। এ বাংলার কোনো মন্দির পবিত্র হিন্দু ভাইদের জায়গা, সেই জায়গায় কোনো আশিপাকে তুলে দিয়ে মন্দিরের অপমান হোক এটা আমরা চাই না। এ বাংলায় দাঙ্গার নামে উভয় পরিবারকে ব্যস্ত করে রাখা হোক এটা আমরা চাই না। এ বাংলায় প্রত্যেকটা পাড়াতে বাজারে হিন্দু মুসলমানের দোকান আছে, অশান্তি হলে 10টা হিন্দুর পুড়বে, 15টা মুসলমানের পুড়বে, ওই নির্দোষ 10টা হিন্দুরও দোকান পুড়ে যাক এটা আমরা চাই না। তাহলে আমি জানতে চাইছি, বাংলার যে 10 বছর সরকার ছিল ওই মমতা ব্যানার্জির কাছে যে তোমার থাকা অবস্থাতে 18টা বিজেপি পেল কি করে? মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে, ঠিক না বেঠে? হয় তুমি টাকা নিয়ে সিট বিক্রি করেছো, আর নাই তুমি উপযুক্ত নাই 18টাতেই রুখতে পারোনি, বেরিয়ে গেছে, ঠিক না বেঠিক? তাহলে যদি তুমি টাকা নিয়ে সিট বিক্রি করে থাকো বিজেপিকে, তাহলে তোমাকে তার কোনো মতেই রাখা যাবে না। আর তুমি যদি উপযুক্ত না হও, রুখতে যদি না পারো, যেদিন কিছু ছিল না সেদিন তাকে রুখতে পারোনি, আর আজকে 18টা হয়ে গেছে, আজকে আর রুখতে পারবে? তাহলে তোমার ওপরে ভরসা করে আর ভোট নষ্ট করে লাভ নেই। একমাত্র রুখতে পারবে যারা, তারা হলো সংযুক্ত মোর্চা। কেন? সংযুক্ত মোর্চার মধ্যে লালেরাও আছে। লালেরা 34 বছর এমন স্প্রে করেছিল যে পদ্ম ফুল কখনো বাংলায় ফুটতে পারেনি। যখনই গজিয়ে চমনি স্প্রে করেছে। কিছু মানুষ বলছে লালেরা অনেক মার্ডার করেছি, খুন করেছি, হ্যান করেছে, ত্যান করেছে। ভাই আমি জানি না, তবে হ্যাঁ 100-র মধ্যে 100% কাজ করেন এটা আমিও মানি, তারাও মানে। কিছু ভুল হয়েছে, আমরাও স্বীকার করছি। কিন্তু নন্দীগ্রামে বিষয়ে টিএমসি যেটা বলেছিল যে লালেরা নাকি ওখানে মেরে লাশ বইয়ে দিয়েছে, সেই মমতা ব্যানার্জি এখন বলছে যে নন্দীগ্রামে লালেরা ঝগড়া করেনি, নন্দীগ্রামে শুভেন্দুর বাপ। তা শুভেন্দু তো টিএমসি ছিল, ওর বাপও তো টিএমসি। টিএমসি নন্দীগ্রামে মার্ডার করেছে, মমতা ব্যানার্জি নিজে স্বীকার করছে লালেরা করেনি। তাহলে বাকি জায়গায় যে লালেদের বিষয়ে বদলাম তোমরা মিথ্যা ছড়িয়েছিলে, ওখানেও হয়তো কেঁচো খুঁড়তে খুঁড়তে সাপ বেরোবে যে ওখানেও তোমরাই কিছু ঘটিয়েছ। সবচেয়ে বড় কথা, লালের মধ্যে লাস্ট 10 বছরে কিছু দুর্নীতি ঢুকেছিল। যারা ঢুকেছিল তারা বর্তমান কোথায়? তারা তো টিএমসিতে। তাহলে এখন টিএমসি চোরেদের হয়ে গেছে, লাল ফ্রেশ হয়ে গেছে। এজন্য আইএসএফ লালকে অ্যাকসেপ্ট করে এবং লালও আইএসএফকে অ্যাকসেপ্ট করেছে। উভয়ের লক্ষ্য শিক্ষা, উভয়ের লক্ষ্য কর্মসংস্থান, উভয়ের লক্ষ্য কারখানা শিল্প, উভয়ের লক্ষ্য হলো বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, খানা রুটি মাকামের কথা এরা বলে। তাই আমরা একটা জায়গায় হয়েছি। কিন্তু আমি জানতে চাইছি, আপনাদের অসুবিধা হচ্ছে? আমি শুধু জানতে চাইছি, এই পশ্চিম বাংলায় 22 বছর কংগ্রেস ছিল, তখন তো পদ্ম ফুল ফুটতে পারেনি। এই পশ্চিম বাংলায় 34 বছর লাল ছিল, তখন তো পদ্ম ফুল ফুটতে পারেনি। দিদি আসার পরেই পশ্চিম বাংলায় পদ্ম ফুল ফুটলো, ঠিক না বেঠিক? অর্থাৎ 1998 সালটা কত? বিশেষ করে আমার কমকে বলবো, শুধরে যাও, শুধরে যাও, শুধরে যাও। আমার কাছে একটা ভিডিও এসছে আজকে, যেটা পূর্ব ক্যানিংয়ে হয়েছে আজকের দিনে। এক দল ইমাম সাহেবকে এক জায়গায় জড়ো করে ওখানকার এমএলএ থাকা অবস্থায় বক্তব্য দিচ্ছে। কি জানেন? এত ক্ষতি হবে মুসলমান তোমাদের, তোমরা লাশ গুনে উঠতে পারবে না, শুধরে যাও, শুধরে যাও, শুধরে যাও। এ চক্রান্ত মমতা ব্যানার্জি যা করছে তোমরা মাথা তুলে উঠতে পারবে না।
এই পশ্চিম বাংলায় টিএমসির কেউ একজন বলল যে মুসলমান চাইলে পশ্চিম বাংলাকে 4 বার পাকিস্তান বানিয়ে দেবে। এই কথাটা বললো কেন? এটা বলানো হলো তবেই তো বিজেপি এই কথাটার একটা খোরাক পাবে, তবেই তো বিজেপি হিন্দু ভাইদের কাছে যে বলবে দেখেছো मुल्ला ने बंगाल को पाकिस्तान बनाने की कोशिश कर रहे, तुम भाजपा को वोट दो मुल्ला को हटाएंगे, तभी तो बोला सुযোগ পাবে। কোথায় কিছু নাই। ববি হাকিম বলল কলকাতা হলো মিনি পাকিস্তান, মানে ছোট পাকিস্তান। এটা বলানো হচ্ছে যাতে করে এই কথা কোনো বিজেপির এজেন্ডা হয়, তবেই তো বিজেপি এই কথাগুলোকে নিয়ে হিন্দু সমাজের মানুষগুলোকে বলবে দেখেছো মোল্লারা কি বলছে, অতএব তোমরা ভাজপাকে আনো, মোল্লাদের সাইজ করবে। শুনছেন কত বড় ক্ষতি করেছে মমতা ব্যানার্জি? কোথায় কিচ্ছু নয়। মুহররমের দিনে হঠাৎ করে বলল, কি বলল? দুর্গাপুজো বিসর্জন বন্ধ রাখো, কেন আজকে মুসলমানরা মুহররম করবে। ভাই কোন মুসলমান বলেছিল? কোন মুসলমান বলেছে দুর্গাপুজো বিসর্জন বন্ধ দাও? এই কেউ বলেছে? তুমি এত দরদ দেখালে কেন? কে তোমাকে দেখাতে বলেছে? এইটা বলে দিবার পরেই তো হিন্দু মুসলমানের বিভাজন তৈরি হলো, তবেই তো বাংলায় পদ্মফুল ফুটতে পারবে, নাই বাংলায় পদ্মফুল কখনো ফুটবে না। এই বিভাজনটা মমতা ব্যানার্জি করেছে। তাহলে সবচেয়ে বড় যদি বাংলার কেউ ক্ষতি করে থাকে সেটা হলো মমতা ব্যানার্জি। অতএব এই মমতাকে জবাব আমাদের দিতে হবে, ঠিক না বেঠে? আমার কথা বুঝছেন না বোঝেন? বুঝছেন না বোঝেন? আজকে এক মৌলী সাহেব বক্তব্য দিচ্ছে 70% হিন্দু জয় শ্রীরাম বলে এক হয়ে যাচ্ছে, তোমরা 30% মুসলমান ভোট ভাগ করে নি। আরে পাগলা, তুই 30% এক করে কি করবি? পিটিয়ে বাপের নাম ভুলিয়ে ফেলবে। এই সত্য বলছি না ভুল বলছি? যদি হিন্দু ভাইয়েরা যদি সেকুলার না হতো, আমাদের ঘরে বুকে করে যদি না আগলে রাখতো, ওরা যদি এক হয়ে যেত এক রাত্রি মুছে ফেলবে, ঠিক না বেটা? তাহলে এই যে হিন্দুদের ঘরে যারা কমনাল বানাচ্ছে, বিশেষ করে মমতা ব্যানার্জি বারবার বক্তব্য দিচ্ছে। একটা বক্তব্য কি বলছে দেখেন নে, যে আব্বাস এই আমার নাম বলেনে, ফুরফুরার ওই চ্যাংরাটা ও ফুরফুরার কেউ নয়। এদিকে বলছে ফুরফুরার চ্যাংরা, আবার বলছে ফুরফুরার কেউ নয়। কথা বুঝছেন না বোঝেন না? তো এইটা বলার মানে কি? স্ক্রু ঢিলে হচ্ছে তো নাকি? ঢিলে হচ্ছে তো নাকি? কেন স্ক্রু ঢিলে হচ্ছে? কেন উনি যে ড্রামাটা করেছিল 1998-এ, বিজেপির থেকে টাকা নিয়ে জোট করেছিল যে আমি দায়িত্ব নিচ্ছি পশ্চিম বাংলাকে বিজেপির হাতে তুলে দেব, ওই দায়িত্বটা ভেঙে চুরমার করে দিয়েছে আমি। মমতার প্রকৃত চরিত্র রাজটা আমি খুলে দিয়েছি, তাই ও আমাকে এখন ফুরফুরা থেকে উড়াতে চাইছে। কথা বুঝে আসছে না? নাই কেন? আপনারা নিশ্চয়ই জানেন 2002 সালে গুজরাটে দাঙ্গা হয়েছিল, মমতা ব্যানার্জি ফুল পাঠিয়েছিল তাদেরকে। 2003-তে আরএসএস এর মিটিং এ মমতা ব্যানার্জি গিয়ে বলেছিল যে তোমরা আমাকে সাথ দাও, বামফ্রন্টকে পশ্চিম বাংলা থেকে উঠিয়ে দেবো। আনন্দবাজার পত্রিকায় ফ্রন্ট পেজে বেরিয়েছে, বিজেপিকে সামনে এনে ফ্রন্টে এনে লড়বো। বক্তব্য হলো মমতা ব্যানার্জি। আপনারা নিশ্চয়ই জানেন পাশের রাজ্য মণিপুর, এই মণিপুরে কংগ্রেস জিতে সরকার গঠন করতে চলেছিল, বিজেপি হেরে গিয়েছিল। মমতা ব্যানার্জি বিজেপিকে সাপোর্ট করলো, কংগ্রেস পড়ে গেল, ওখানে বিজেপি সরকার মমতা ব্যানার্জি তৈরি করলো। আপনারা নিশ্চয়ই জানেন মমতা ব্যানার্জি ভোটের সময় বলেছিল 2011-য় যদি আমাকে সরকার আনো 6 মাসের মধ্যে শিল্প কারখানা আনবো। 10 বছর হয়ে গেছে, একটাও কারখানা এনেছে? একটাও শিল্প এনেছে? কিন্তু শয়ে শয়ে কারখানাকে তালা মেরে দিয়েছে। 10 বছর আগে বলেছিল 10,000 শিক্ষা প্রতিষ্ঠান দেবো, দিয়েছে? 10 বছর আগে বলেছিল 15% সংরক্ষণ দেবো, দিয়েছে? 10
বছর আগে বলেছিল ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করে দেব, করে দিয়েছে। উপরন্তু আমি বলে যাচ্ছি ওয়াকফ সম্পত্তির উপরে জোর করে বিজেপির পার্টি অফিস খোলার পারমিশন দিয়েছে এই মমতা ব্যানার্জি। তাই বলি এর ঘুমটা দেখে ভেসে যেও না, ঘুমটার মধ্যে কি দুর্নীতি আছে একবার দেখো। এ তো ড্রামা করছে, কোথায় কিছু নাই বললো পায়ে লেগে গেছে, পায়ে লেগে গেছে। কেন এটা বললো? যাতে করে মানুষ একটা সিম্পিতি পায়, আরে একটা মেয়ে ছেলে মানুষ পায়ে লেগে গেছে। আর বাঙালিরা মা বোনেদের খুব ইজ্জত করে, ঠিক না বেটি? তাই পায়ে লেগে গেছে, এই সিম্পিতিতে একটা নেবে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, পায়ে লেগে গেলে চেয়ারে বসে পা দুলানো যায়? হ্যাঁ, আবার এক পা যে পায়ে লেগেছে অপর পাটা সেই পায়ের ওপরে ফেলছে, কোনো রকম মুখে কষ্টের ছোপ পড়ছে না। এ থেকে বোঝা যাচ্ছে পুরো ড্রামা নাটক করছে। তাহলে বলুন, যে জনগণকে নিয়ে ভোটের স্বার্থে গদির স্বার্থে নাটক করতে পারে, আগামী দিন আপনাদের ঘরে সে বিজেপির কাছে বিক্রি করে দিয়ে ক্যাম্পে ভরে আপনাদের জমি জায়গা ঘর বাড়িগুলো বিক্রি করে দেয় আদানি আম্বানিকে, দেবে না, এর কি মানে আছে? আজ আমার হিন্দু গরিব ভাই বোনেদেরকে বলবো, আপনারা ভুলে যাবেন না সে আসামের কথা, যেখানে বলেছিল মুসলমানদেরকে ক্যাম্পে দিয়ে এই ঘর তোদেরকে থাকতে দেবো। সেখানে কিন্তু 20 লক্ষর মধ্যে 15 লক্ষ প্লাস হলো হিন্দু গরিব বাপ মা কিন্তু ক্যাম্পে আছে। তাই আপনাদের ঘরে বলি, তাহলে এই বাংলায় বিজেপিকে আনলো কে? যাদের মনে হচ্ছে সত্য কথা বলুন, কে এনেছে? আরো চিৎকার দিয়ে বলুন কে? তাহলে যে এই বাংলায় বিজেপিকে আনলো, তাকে আমরা আর বাংলায় কোনো জায়গা দেবো? কিন্তু সে তো তার গুন্ডা ফিট করেছে, টাকা ফিট করেছে, পয়সা ফিট করেছে। যাদের বিদ্যা নেই তাদেরকে ব্রেন খেতে অস করছে। যেই মোদি এসে গেলে আজান বন্ধ করে দেবে, মসজিদ বন্ধ করে দেবে। কিন্তু আপনারা জানেন 202 বছরের চুচুড়ার মসজিদে তালা মেরেছিল মমতা। তুই তো আসার আগে তুই তো প্রথম মেরে দিয়ে বসে আছিস, আর খুলেছিল এই বাচ্চাটা। সেখানে অনেক হিন্দু ভাইও ছিল। আমি অত্যন্ত স্যালুট জানাই। আমি এই জন্য বললাম যে আমার বাংলার হিন্দুকে মমতারা অপমান করছে। দিদি বলেন কেন? বারবার বলছে ওই ফুরফুরা চ্যাংরাটা সংখ্যালঘু ভোট ভাগ করতে চাইছে, সংখ্যালঘুরা তোমরা ভোট ভাগ করবে না, সংখ্যালঘুরা ভোট ভাগ করলে বিজেপি চলে আসবে। কই একবারও তো বললো না 70% সংখ্যাগুরুরা তোমরা ভোট ভাগ করো না। তার মানে মোদি বিজেপি জানে, মমতা বুঝাতে চাইছে যে হিন্দুরা তো বিজেপিকে আনবে। তাহলে হিন্দুরা বিজেপিকে আনবে, এটা মমতা স্বীকার করছে না, করেনি? তাহলে হিন্দুদের গায়ে বিজেপিকে আনা দোষটা মমতা দিল না? তাহলে হিন্দুদের ঘরে কমনাল মমতা বললো না? আমি বুঝাতে পারছি তো? তাহলে এই যে হিন্দুদের ঘরে অপমান করছে, এই অপমানের জবাব আমরা দেশবাসী দেবো, আমরা পশ্চিম বাংলার নাগরিক দেবো। মুসলমান দেবো বলবো না, হিন্দু দেবো বলবো না। কেন? আমরা রাজনীতির মেম্বারে এসেছি। রাজনীতি কখন মুসলমানের জন্য হয় না, রাজনীতি কখনো হিন্দুর জন্য হয় না, রাজনীতি কখনো আদিবাসীর জন্য হয় না। রাজনীতি দেশ ও দেশবাসীর জন্য রাজনীতি হয়। যে এই মানেটা বোঝে না সে রাজনীতি করে কি করে? তোমাকে গ্যালারির বাইরে পাঠাবো আমরা। মাস্তানি করছে, দাদাগিরি দিচ্ছে। আপনারা পারবেন তো এই দেশদ্রোহীদের জবাব দিতে? পারবেন তো নাকি? যদি কেউ বলে ভোট দিবি না, সে দেশপ্রেমিক না দেশদ্রোহী? কেন? দেশ বলেছে ভোট দাও, আর ও বলছে ভোট দিবি না। তাহলে আপনি কার পক্ষে থাকবেন? দেশের পক্ষে না যে দেশ বিরোধী? দেশ বলেছে ভোট দাও, অতএব ভোট দেবেন। কেউ যদি রুখতে চায় দেশদ্রোহীর সঙ্গে কি ব্যবহার করতে হয় জানেন তো? হর হরে স্টিমার জার্মানি কুপ্তা আপনারা খাওয়াতে পারবেন তো? কেন? বুধো ভাইয়ের এখন অভাব চলছে, ওনা খাওয়াবে না, ওনাকে আমার মানা আছে, এখন খাওয়াতে হবে না।
আপনারা খাওয়াতে পারবেন তো? একদম রেডি করে রাখবেন। বাড়ি 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 ভোটের দিনে কেউ যদি বলে ভোট দিবি না, হর হর স্টিম আর জার্মানি কুপ্তা রেডি রাখবে, পাতলা পাতলা ডাল করবে আর আলু ভর্তা করবে। জার্মানি কুপ্তা হচ্ছে আলু ভর্তা আর হর হর স্টিম হচ্ছে ডাল রে বাবা, একটু পাতলা পাতলা খাওয়াবে, বেশি খাওয়ালে আর বদ হজম হয়ে যাবে। তাহলে আপনারা আমার কথায় একমত? এই বাংলায় চাষ হয় তখন থেকে চূড়া ফুল লাগে, যত বয়স বাড়বে আস্তে 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 আস্তে, কারণ এই লড়াইটা বাংলাকে বাঁচাবার লড়াই, এই লড়াই বাংলার আসিফাকে বাঁচাবার লড়াই, বাংলার পূজাকে বাঁচাবার লড়াই, বাংলার প্রিয়ঙ্কা রেড্ডিকে বাঁচাবার লড়াই, বাংলার টুইঙ্কিকে বাঁচাবার লড়াই, এ লড়াই বাংলার কলকারখানা তৈরি করার লড়াই, এ লড়াই বাংলার শিক্ষা শিল্পর লড়াই, এ বাংলার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লড়াই, এ বাংলা বিজেপির হাত থেকে বাঁচাবার লড়াই। এ লড়াইয়ে যারা আমাদেরকে রুকার চেষ্টা করছে এদের লিস্ট করে রাখো, কেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রশাসন বন্ধুদের মাধ্যম দিয়ে ওদের তখন একটু সেবা করা হবে না। ছাড় নেই ভাই, দেশদ্রোহীকে যে ছাড়ে সেও দেশদ্রোহী। আমি সব জায়গায় ঠিক আছি ভাই, আমার দেশের সঙ্গে যে পাল্লা দেবে তাকে ছাড়বো না। কেন? আপনারা কে কিভাবে জানেন জানি না, কিন্তু আমি বলছি দেশকে ভালোবাসা হলো আমার ধর্মীয় অ্যাঙ্গেলে অনেক মহান কাজ। তা আমি দেশকে ভালোবাসবো না? যে জমিনে আমি বাস করছি, যে জমিনের নিচে থেকে ফলমূল উঠছে সেই শিলাই খাচ্ছি, যে জমিনের যে দেশের হাওয়া বাতাস, যে দেশের পরিবেশ মানুষজন সবাইকে উঠা বসা করছি, সেই দেশ ধ্বংস হয়ে যাবে, ছেড়ে দেবো? তখন আমি পীর সাহেব গদিতে বসে থাকলে চলবে? তাই রাস্তায় নেমেছি আমার বাংলাকে বাঁচাবার জন্যে। আর পশ্চিম বাংলায় ভারতকে রাস্তা দেখায়, এখান থেকে সংযুক্ত মোর্চা শুরু করলো। সারা ভারতকে আগামী দিন আমরা ফ্যাসিবাদ দুর্নীতিবাদ জালিমদের হাত থেকে পুরো দেশকে আমরা বাঁচাবার অঙ্গীকারবদ্ধ নিচ্ছি। এই লড়াইয়ে আমরা মুসলিম হিন্দু দেখব না, এই লড়াইয়ে আদিবাসী দলিত আমরা দেখব না, এই লড়াইয়ে একটাই আমাদের পরিচয়, আমরা ভারতীয়। ঠিক না বে ঠিক? তাই হাত তুলুন ওপর দিকে, আমার সাথে বলুন আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয় অধিকার চাই। আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয় অধিকার চাই। সত্যি অধিকার চান? তাহলে 5 টাকার ডিম ভাতে লাইন দেবেন না তো? ভোটের দিনে কেউ 500 টাকা দিলে টাকা নিয়ে লোভে পড়ে ভোট দেবেন না তো? টাকা পয়সা ডিম যা দেবে নিয়ে নেন, কেন? কোনো সব আপনারই, আপনার সম্পদ, কারো সম্পদ নয়। কেউ কেউ বলছে সাইকেল দিয়েছে, ইন্দিরাবাসনের ঘর দিয়েছে, এই সিঁড়ি ওই সিঁড়ি, হ্যান সিঁড়ি ত্যান সিঁড়ি। আরে সিঁড়ি দিয়ে বাংলাটাকেই করে দিয়েছে বিচ্ছিরি। কথা বুঝছেন না? অতএব আমি জানতে চাইছি ভাইরা, কার বাপের টাকা থেকে কে দিয়েছে ভাই? হ্যাঁ, যা করে বলছি যেন কেউ কারো বাপের টাকা দিয়েছে। আরে আমাদেরই ট্যাক্সের পয়সা, আমার দেশের সম্পদ আমাদেরকে দিয়েছে, কোনো অসুবিধে নেই। তুমি দিয়ার থেকে বেশি ক্ষতি করেছো, তুমি আমাদের ভাইচারাকে নষ্ট করেছো, তুমি আমাদের হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব নষ্ট করেছো, তুমি আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়েছো। আজকে খুব ঠান্ডা মাথায় বুঝে নিন, যদি কেউ শিক্ষা দেয় জানবেন আপনাকে সে কিছু দিয়েছে, কেউ যদি আপনাকে কর্মসংস্থান দেয় যে আপনাকে কিছু দিয়েছে। ধরুন আমার বাড়ি কেউ একজন গেল, দাদা আমাকে 100 টাকা দিন। আমি তাকে বললাম এক কাজ কর, এই ছোট কাজটা আমার করে দে, তোকে 200 টাকা দিলাম ধর। আর একজন আমার কাছে চাইলো দাদা 100 টাকা দেন, আমি তাকে কিছু কাজ দিলাম না, 500 টাকা দিয়ে দিলাম। বলুন তো ভাই, কাকে আমি সম্মানের রাস্তা দেখলাম, কাউকে বেজ্জতি করলাম ভাই? কাজ দিয়ে, হ্যাঁ কাজ দিয়ে। কেন 200 টাকা নিয়ে যাওয়ার সময় ভাববে এর কাছে আমার মাথা নত করতে হবে না, কেন আমি খেটেছি তাই পেয়েছি। আর 500 টাকা নিয়েছে যে, যখনই আমায় দেখবে স্যালুট করবে, কেন আমার কাছে ভিক্ষা নিয়েছে। এই মমতা ব্যানার্জি 5 টাকার ডিম ভাত খেয়ে আমাদেরকে ভিখারি বানাতে চাইছে, গোলাম বানাতে চাইছে। আরে ডিম খাবো কি, শাক খাবো কি, মাছ খাবো, ওটা আমরা ঠিক করব। তুমি কলকারখানা করো, চাকরি দাও, ফ্যাক্টরি করো, চাকরি দাও, শিল্প বানাও, চাকরি দাও। সরকার তো জনগণকে কর্ম
কর্মসংস্থান দেবে, আমরা ইনকাম করব, ইজ্জতের রুটি খাবো। কারো ভিক্ষা চাই না, কারো দূষণ চাই না, ইমামের ভাতা চাই না, ইমামের বাচ্চাদের শিক্ষা চাই, পুরোহিতদের ভাতা চাই না, পুরোহিতের বাচ্চাদের ফ্রিতে শিক্ষার ব্যবস্থা চাই। ঠিক তো নাকি? সেই সরকার করতে গেলে সংযুক্ত মোর্চা সরকার চায়। তাই মনে রাখবেন, এই বাংলায় বড় প্ল্যান করে দিদিমণি বিজেপির হাতে তুলে দিবার জন্য এজেন্ট নিয়েছিল, সেই এজেন্টটা ফাঁস করে দিয়েছি আমি। তাই আমাকে টার্গেট করে বলছো ভুরভুর আর কেউ নয়। লাস্টে একটা ডিবেটে দেখছি আমাকে বলছে আমার একটা বক্তব্যকে কাটিং করেছে, অনেক কটাকে কাটিং করেছে। আচ্ছা বলুন তো, আমি ধরুন এখানে বললাম যে আমাদের এক্স সিএম, উনি এক্সি আর হবে না, এক্স সিএম মমতা ব্যানার্জি ছাগল পুষতে ভালোবাসে। এখন কেউ এটাকে কাটিং করলো, এক্স সিএম বাদ দিয়ে দিল, মমতা ব্যানার্জি ছাগল পুষতে ভালোবাসে এটাকে বাদ দিয়ে দিল, এই পুষতে ভালোবাসেটা বাদ দিল। তাহলে মানে দাঁড়াবে কি? মমতা ব্যানার্জি, ওটা আমি বলেছি, তাহলে মানেটা ভুল হবে না? হবে না? ঠিক আমার বক্তব্যগুলোকে আগে পিছু কাটিং করে সমাজের মধ্যে বিভ্রান্তি করছে, যাতে করে আমার থেকে মানুষ সরে যায়। আমি যে সংযুক্ত মোর্চা, যেখানে বাম আছে, কংগ্রেস আছে, আইএসএফ আছে, যেখানে গরিবরা আছে, আদিবাসী আছে, দলিত আছে, হিন্দু আছে, সাঁওতাল আছে, বাগদি আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, সর্বধর্মের মানুষ আছে, যে সংযুক্ত মোর্চাতে, সেই সংযুক্ত মোর্চা সরকারের হয়ে যে লড়ছি, সেটা থেকে যাতে মানুষ আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, এটা একটা ষড়যন্ত্র করতে লেগেছে। তাই একটা জায়গায় দেখছিলাম একজন টিএমসির লোক বলছে আব্বাস সিদ্দিকী তো নারীদের ঘরে অপমান করে। কিন্তু আমি জানতে চাইছি, এই বাংলায় যদি কোনো মায়ের সন্তান গলাকে ফাটিয়ে চিৎকার করে বলে থাকে যে নারীদেরকে যারা রেপ করবে একটাই শাস্তি হওয়া দরকার, প্রকাশ্য তাদেরকে ফাঁসি দিতে হবে, সেটা অন্য কেউ নয়, আব্বাস সিদ্দিকী চিল্লেছে, আব্বাস সিদ্দিকী আওয়াজ তুলেছে, নারীদের ওপরে যারা জুলুম করে রেপ করবে তাদেরকে ফাঁসি চায়। এই আওয়াজটা আব্বাস সিদ্দিকী দিয়েছে। আজকে যারা মমতার ব্যানার্জির দলের লোক বলছে নারীদের অপমান করেছে, আমি জিজ্ঞাসা করছি, তোমার মমতা তো যাই মেয়ে রেপ হবে তাকে 2 লাখ টাকা ইজ্জতের দাম ফিক্সড করে দিয়েছে, করেছে না করেনি? মমতা ব্যানার্জি তো বলেছিল যে 2 লাখ টাকা রেপ হয়ে গেলে মেয়েরা, কিন্তু আমি বলেছিলাম না, কোনো বেটি রেপ হয়ে গেলে 2 লাখ টাকা তার ইজ্জতকে হয় না, তার ফাঁসি চাই। 2-10টাকে ফাঁসি দিলে আর কেউ করবে ভাই? 2-10টাকে ঝুলিয়ে দিলে আর কেউ থাকবে? তাহলে আমার মা বেটিরা সুরক্ষিত হবে না? হবে না? সেটা আমি চিৎকার দিয়েছি, আমি চিল্লেছি, আমি লড়াই করেছি, আজও করছি। আমি চেয়েছি কি, যারা পেটের জ্বালায় শরীর বিক্রি করে দিচ্ছে, যারা পেটের জ্বালায় খারাপ জায়গায় নেমে যাচ্ছে, আমি চিৎকার দিয়েছি ওয়াকফ সম্পত্তি থেকে মুসলিম মেয়ে হলে ওই খারাপ জায়গা থেকে তুলে নিয়েছে, ওকে কর্মসংস্থান করে দাও, যাতে পাপ রাস্তায় না নামে, খারাপ রাস্তায় যেন না নামে। হিন্দু ঘরের যদি হয় দেবত্ব সম্পত্তি থেকে ওই বোনটাকে তুলে নিয়ে আসো, ইজ্জতের মর্যাদা দাও। যদি আদিবাসী হয় বহু দপ্তরের টাকা থেকে তাকে দিয়ে ইজ্জতের সিংহাসনে বসাও। অর্থাৎ নারীদের ঘরে খারাপ জায়গা থেকে তুলে আনার জন্য আইএসএফ দল আমি তৈরি করেছি, মমতা ব্যানার্জি করেনি। আমি দল তৈরি করেছি। আমি যদি ক্ষমতায় আসতে পারি, আইএসএফ যদি আসতে পারে, কি বলে সংযুক্ত মোর্চা যদি সরকার হয়, আমি বলেছি প্রত্যেকটা গরিব মেয়েকে কর্মসংস্থান করে দাও, প্রত্যেকটা যুবক ছেলেকে কর্মসংস্থান করে দাও। কেন পেটের জন্য তাকে খারাপ জায়গায় যেতে হবে? কেন পেটের জন্য তাকে অন্য জায়গায় নাচতে যে ইনকাম করতে হবে? এটা বন্ধ করো। কেন তারা আমাদের মা হয়, তারা আমাদের বেটি হয়। যারা মা বেটিদের করে নিজেদের জেসেম ভিসার জন্য লাইসেন্স দেয়, ওই সরকারের মাথায় জুতো মারা দরকার। এটা আমি বলেছি, এটা আমি বলেছি। মা মা হয়, হিন্দুর মাও মা হয়, হিন্দুর বুনও বুন হয়, হিন্দুর মেয়েও মেয়ে হয়। নারী জাতের মর্যাদা আছে, কিন্তু আমার আজকে কাটিং করে সমাজকে পচাতে চাইছে। কিন্তু আমার শেষ কথা, আপনারা ফুলে ভোট দেবেন, আপনাদের স্বাধীনতা আছে ভাই, আমি কিছু বলবো না,
কিন্তু আমার ভালোবাসার মানুষগুলোকে বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সংযুক্ত মোর্চা সরকার তৈরি করুন। জাঙ্গিপাড়া হলো আমার বিধানসভা, এই বিধানসভাকে মডেল বানাবো। প্রত্যেকটা বেকার যুবকের কর্মসংস্থান হবে, প্রত্যেকটা মা বেটিরা সুরক্ষিত থাকবে, প্রত্যেকে মা বেটিদেরও হাতে কর্মসংস্থান দেবো। আমি মমতার বলবো না যে 1000 করে হাত খরচ দেবো, উনি যেন ঘরের টাকা দেবে। কথা বুঝছেন না? আবার বলছে 10 লাখ করে ক্রেডিট কার্ড দেবো। ক্রেডিট কার্ড 45 দিন পরে টাকাটা না শুধলে ফাইন হয়, জানেন? হ্যাঁ, ক্রেডিট কার্ড বোঝেন না? ওটা বলেনি, কিভাবে ফাঁসাচ্ছে। আগে যে অদাগুনো করেছে, যে পূরণ করেনি, তার উপরে কি ভরসা করবেন? সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি ভোট দেবেন কাকে? জুরাফুলকে? হ্যাঁ, মমতা ব্যানার্জি খোদ নিজে বলছে, আমি নয়। কি আমাকে 200-র উপরে সিট দিন, নাই আমার দলে এখনো কিছু গদ্দার আছে যারা জিতার পরে বিজেপির কাছে অনেক টাকায় বিক্রি হয়ে যাবে। তো মমতা ব্যানার্জি তিনি তিনার দলের নেতাদের ঘরে গদ্দার বলছে, তা যারা গদ্দার তাদেরকে আমরা ভোট দেবো কি করে? এ কথা বুঝছেন না? বোঝেন না? আমি তো বলিনি। তাহলে সেনাশিস যে গদ্দার নয়, আমি কি করে জানবো? কেন মমতা ব্যানার্জি তো টিক চিহ্ন মেরে দেয়নি এইটা গাদ্দার, এইটা গাদ্দার নয়। উনি বলেছে আমার দলে আছে। আমার আশঙ্কা হচ্ছে জিতার পরে বেশি টাকাতে বিজেপি তাকে কিনে নেবে। তাহলে আপনি বিজেপিকে রুকার জন্য টিএমসিকে ভোট দেবেন, আর জিতার পরে সে বেশি টাকায় বিজেপি হয়ে যাবে। তাহলে আপনার ভোটটা দিয়ে লাভ কি হলো? অতএব এমন জনকে দিন যে বিক্রি হবে না। তাই আমি কথা দিচ্ছি, জাঙ্গিপাড়া বিধানসভা আমার বিধানসভা। আমার হিন্দু মা, হিন্দু বাবা, দলিত মা, আদিবাসী মা, সাঁওতাল মা, হিন্দু মা, সবাই বাপ ভাই মুসলিম সবাইকে বলে যায়, যদি আমার মুখের দিকে চেয়ে এই মঈনুদ্দিনকে যদি জিতাতে পারেন, আমি দায়িত্ব নিচ্ছি এই জাঙ্গিপাড়ায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমস্যার সমাধানের জন্য আমি তাদের পাশে থাকবো, কথা দিলাম। আর মনে রাখবেন, আমার বাড়ি বেশি দূর নয়, স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে আমরা। এই জাঙ্গিপাড়ার প্রত্যেকটা ধর্মের মানুষ জানে ফুরফুরার আবু বাকারের ঘরের ছেলে আমি। মমতা ব্যানার্জি না জানে, না জানুক কি যাক। কথা বুঝে আসছে না? কেউ একজন বলছে উনি তো ভারতবর্ষেরই মেয়ে নয়, নাকি বাংলাদেশ থেকে নাকি এসছে, কেউ একজন বলছে। কথা বুঝে না? অনেক কমেন্ট করছে ওই বলার পরে। তারপরের দিনে কেউ একজন বলছে ভাইজান আপনার সঙ্গে পাল্লা নিতে গেছে, পরের দিন ওনার মিটিংয়ে ষাঁড় ঢুকে পড়েছে। লোক বলছে, এক রকম কমেন্ট করছে। তা আমি একটা কথা বলবো, যারা নাটক করে, ড্রামা করে, তাদের পাল্লাই পড়বেন না, ঠকে যাবেন। কেন এই লড়াইটা খুব বড় লড়াই। এই লড়াইটা হলো এটাই যে আমরা স্বাস্থ্য সাথীর নামে, স্বাস্থ্যসাথী হয়েছে তো নাকি? করেছেন তো? যারা যারা কাগজ জমা দিয়েছেন তাদেরকে বলবো, স্বাস্থ্যসাথীর নামে এনপিআর হয়ে গেল না তো? এনআরসির আগে এনপিআর হবে তো নাকি? এনপিআর মানে সবার ডকুমেন্টস নেবে, তাই তো নাকি? তো স্বাস্থ্যসাথীর নামে 10 কোটি লোকের ডকুমেন্টস 10 কোটি লোককে দেবে বলছে 5 লাখ কোটি টাকা। 10 কোটি লোককে 5 লাখ করে দিলে 8,500 কোটি টাকা হয়। বাজেট করেছে 8,500 কোটি। আমি রাউন্ড ফিগারে ধরছি 10 কোটি। তো 10 কোটি লোককে যদি 10,000 কোটি দেয়, এক একজন তো 1,000 কোটি 1,000 টাকা পাবে। তাহলে 5 লাখ হলো কি করে? এই অঙ্কটি ঠিক বলছি তো নাকি? আরে হুজুর বলে কি কিছু বুঝিনি নাকি? আমি তো নাগরিক রে বাবা। হ্যাঁ, ঠাকুর পরিবারের যদি এমএলএ মন্ত্রী হতে পারে, আর আজকে আমাদের জাঙ্গিপাড়া যিনি এসেছিলেন উনি যদি সিএম হতে পারে ধর্মগুরু হয়ে, আর আমি ধর্মগুরু হয়ে বাংলাকে বাঁচাবার স্বার্থে ভালো ভালো লিডার কেন বানাতে পারবো না? আমি তো লিডার হতে আসিনি, আমি তো এমএলএ হতে আসিনি, আমি তো মন্ত্রী হতে আসিনি। আমি শুধু বুঝাতে এসেছি আমার বাংলার মা বোন বাপ ভাইকে যে ভুল রাস্তায় যাবেন না। 34 বছরে অনেক আরামে ছিলাম, কমসে কম এই বিধাভেদটা ছিল না। কথা বুঝে আসছে? খুব সাবধান হন, মাথা ঠান্ডা করে বুঝুন। তাহলে 10,000 কোটি যদি রাউন্ড ফিগারে ধরি, 10 কোটি লোককে 10,000 কোটিতে ভাগ করুন, এক একজন 1,000 করে টাকা পাবে। তাহলে 5 লাখ হলো কি করে? তাহলে কত বড় ঢপ বুঝছেন?
কত বড় মিথ্যা বুঝছেন? শুধু কোনো রকম জিতিয়ে যা। পা দুটো দেখেছেন না লম্বা করে রেখেছে, তার মানে জিতালেও লাথি মারবো আর হারলেও মারবো, কেন আমরা তো মিলেমিশেই আছি দিদিমুদি। অতএব আমি অনুরোধ করে গেলাম, আপনারা যদি একটা বার এই বাচ্চাটাকে সন্তান মনে করে, দেশবাসী মনে করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মঈনুদ্দিন সাহেবকে খাম চিহ্নে যদি ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, আমি দায়িত্ব নিচ্ছি আপনাদের জাঙ্গিপাড়াকে একটা মডেল বানাবো, যেখানে কর্মসংস্থানের কোনো অভাব থাকবে না, যেখানে কোনো মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে এরকম কোনো গরিবী সমস্যা থাকবে না। গরিবদের পাশে দাঁড়াবে, অসহায়দের পাশে দাঁড়াবে, ধর্ম দেখা হবে না। কেন রাজনীতির নেতা যদি ধর্ম দেখে সে পাপী হয়। কেন তোমাকে সবাই ভোট দিয়ে জিতিয়েছে, তুমি সবার প্রজা, এই নেতা, অতএব তোমার প্রজাদের ঘরে তোমাকে ভোট দিতে হবে, এই খেদমত করতে হবে। মুসলিম হিন্দু বিভাজন করাটাই হলো পাপ। কথা বুঝে আসছে? তাই আমি বিদায় নিলাম। এখন আরো বক্তারা আছে, বক্তব্য দেবে। আমি দুঃখিত সময় দিতে পারছি না। ভালো থাকবেন, তবে মনে রাখবেন সেনা